লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশনের আজকে আর একটা ফাইনাল অ্যাকাউন্টসের অঙ্ক আমরা করার চেষ্টা করছি। আগে অঙ্কটা পড়ি। ফলোইং দ্য ট্রায়াল ব্যালেন্স অফ শ্রী শুভঙ্কর অ্যাজ অন 31/12/2024, you are requested to prepare a trading account, profit and loss account for the year ended 31/12/2024 and the balance sheet as at the date after making necessary adjustments. Well, ট্রায়াল ব্যালেন্সটা এইভাবে দিয়েছে: পারচেস 30,000, সেলস লেজার ব্যালেন্স 15,200, রিটার্ন ইনওয়ার্ডস 1,000, ডিসকাউন্ট 1,000, ডিসকাউন্ট অ্যালাউড 1,000, বিল্ডিংস 22,000, ডিপ্রিসিয়েশন অন বিল্ডিং 1,000, ইনকাম ট্যাক্স 1,000, ওয়েজেস 2,000, স্যালারিজ 3,000, কনসাইনমেন্ট স্টক অ্যাজ অন 31/3/24 মানে লাস্ট ডেটে 600, স্টক 1/1/2024 10,000 মানে এটা ওপেনিং স্টক, ট্রেড এক্সপেন্সেস 2,000, ইন্স্যুরেন্স 200, ক্যাশ ইন হ্যান্ড এবং ব্যাংক 6,300, ডিপোজিট উইথ সজল 200 টাকা। ক্রেডিট সাইডে এগুলো ডেবিট সাইড হয়ে গেল। ক্রেডিট সাইডে যেটা দিয়েছে সেলস 50,000, পারচেস লেজার ব্যালেন্স 12,200, রিটার্ন আউটওয়ার্ড 1,200, ডিসকাউন্ট রিসিভ হয়েছে 300, ক্যাপিটাল 26,600, সাসপেন্সে আছে 1,000 টাকা, গুডস সেন্ট অন কনসাইনমেন্ট 2,500 টাকা, প্রফিট অন কনসাইনমেন্ট 500 টাকা, অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম যেটা ফর দ্য ইয়ার এন্ডিং 31/3/2025 এটার জন্য 1,200 টাকা, প্রভিশন ফর ব্যাড ডেপ্ট 1,000 টাকা, আর কমিশন রিসিভ হয়েছে 800 টাকা। এই হচ্ছে আমাদের ট্রায়াল ব্যালেন্স। তার 97,300 এবং ক্রেডিটেও হচ্ছে 97,300। কিছু অ্যাডজাস্টমেন্ট আছে, অ্যাডজাস্টমেন্টগুলো এবার দেখি। নাম্বার 1, স্টক অ্যাজ অন 31/12/2024 ভ্যালুড 10,000 টাকা। নাম্বার 2 বলছে স্টক ভ্যালুড রুপিস 2,000 টাকা ওয়াজ ডিস্ট্রয়েড বাই ফায়ার অন 25/12/2024 ফর হুইচ ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাডমিটেড এ ক্লেম of rupees 1,200 টাকা only. Deposited to Sojal was realized together with interest at a rate of 6% per annum for 6 months and deposited the same into fixed deposit account with Bank of Burdwan as on 1/10/2024 bearing interest at a rate of 6% per annum, but no entry had since been made. Number 4, out of purchase of goods rupees 2,000 মানে 2,000 টাকা was distributed for advertisement purpose. 5 number, suspense account represents a check received from Shubir, a customer, in settlement of rupees 1,200 due from him. The check was duly deposited into bank, were credited by the bank. Last adjustment, number 6, maintain provision for bad debt at 5% on debtors and provision for discount at 22% on debtors. এটা বর্ডওয়ান ইউনিভার্সিটি বিকম অনার্সের একটা কোয়েশ্চেন। দেখা যাক আমরা কোয়েশ্চেনটা কীভাবে সলভ করি। আচ্ছা, আমরা এই প্রথমে একটা ছক আমি কেটে নিলাম, এটা ট্রেডিং অ্যাকাউন্টের জন্য, আর বেশি কিছু লিখছি না টাইমটা শর্টেজ করার জন্য। পরীক্ষার সময় এগুলো সব লিখতে হবে। ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এইটা করলাম হচ্ছে ব্যালেন্স শিট, আমি ছোট করে লিখলাম। আর একটা শিট করেছি ওয়ার্কিংস কিছু আছে সেটা করার জন্য। এবার আমরা সেম পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা আগেও করেছি, অ্যাডজাস্টমেন্ট। এইটা তো হচ্ছে ক্লোজিং স্টকের অ্যাডজাস্টমেন্ট, তাহলে এটা নিয়ে অসুবিধা নেই। তারপরে স্টক ভ্যালু ডিস্ট্রয়েড বাই ফায়ার, এটা নিয়ে অসুবিধা নেই। সজল নিয়ে একটা সমস্যা আছে, তার মানে সজলের এই জায়গাটা একটা স্টার চিহ্ন মারলাম, এটা অ্যাডজাস্টমেন্ট আছে। তারপরে কি বলছে, আউট অফ পারচেস একটা গুড ডিস্ট্রিবিউটেড ফর, তার মানে এখানে পারচেসের একটা সমস্যা আছে, তাহলে পারচেসের এখানে আমার একটা অ্যাডজাস্টমেন্ট আছে, আমি একটা স্টার দিলাম। এরপরে বলছে সাসপেন্স নিয়ে একটা সমস্যা আছে সুবীরের কাছ থেকে, তাহলে সাসপেন্সটা ক্রেডিটে ছিল, কোথায় গেল সাসপেন্স দেখেছিলাম, এই যে সাসপেন্স, এর এখানে একটা স্টার দিলাম।
এটা নিয়ে আমাদেরকে ইনার কলামে লিখতে হবে, বাকিগুলো ইনার কলামে লেখারও দরকার নেই। তারপরে বলছে যে প্রভিশন ফর ব্যাড ডেট যেটা আছে, ডেটর্সকে নিয়ে তো হবেই। আচ্ছা, এইখানে এবার কি বলছে, ডেটর্স আর ক্রেডিটর্স কোনটা, যেটা সেলস লেজার ব্যালেন্স। সেলস লেজার ব্যালেন্স মানে কি, তার মানে আমরা বিক্রি করেছি তারপরে যে লেজার ব্যালেন্সটা পড়ে আছে, মানে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ডেটর্স। তার মানে এটা এখানে একটা আমার স্টার মারলাম। আচ্ছা, এই হচ্ছে টোটাল গল্প। আর এই অঙ্কটা করার পেছনে আর একটা মানে আছে, কারণ আছে, উদ্দেশ্য আছে। এই অঙ্কটায় অনেক কথা এমনভাবে দেওয়া আছে যেগুলোর মানেটা ক্লিয়ার নয়। যেমন একটা জিনিস, কনসাইনমেন্ট স্টক বলে একটা ফিগার দুম করে 600 টাকা ঢোকানো আছে, যেটা আমার অ্যাকচুয়ালি থাকছে হচ্ছে ডেবিট সাইডে। তার মানে হয় এটা আমার অ্যাসেট অথবা এটা খরচ। কিন্তু কনসাইনমেন্টের স্টক যদি আমার না অ্যাসেটে যাওয়ার কথা, না হচ্ছে আমার স্টকে খরচে যাওয়ার কথা, ফলে এটা একটা কনফিউজিং জায়গা। তারপরে বলছে এইখানে আর একটাও আমাদের যেটা দেখা যাচ্ছে, গুডস সেন্ট অন কনসাইনমেন্ট, সেটা ক্রেডিট সাইডে আছে 2500 টাকা। তাহলে যদি আমি গুডস সেন্ট অন কনসাইনমেন্টই করি, অর্থাৎ কাউকে কনসাইনমেন্টের জন্য জিনিস পাঠাই, তাহলে তো সেটা আমার ডেবিট হবে, অর্থাৎ এদিকে থাকা উচিত ছিল, সেক্ষেত্রে আমি পারচেস থেকে বাদ দিতে পারতাম। কিন্তু এখানে কিন্তু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট ক্রেডিট সাইডে, তার মানে আমাদেরকে এটা বুঝে নিতে হবে যে এগুলো কিন্তু মানে কোথাও কিছু বলা নেই যে এটা কী, কিছু অ্যাজাম্পশনের উপরে এই অঙ্কটা করতে হবে, এবং সেটা নোটে আমাদেরকে কিন্তু নোট দিয়ে আসতে হবে যে আমি এই ধরে নিয়েছি তাই অঙ্কটা করেছি। এরকম অঙ্ক কিন্তু থাকতে পারে যেগুলো অনেকটাই অ্যাজাম্পশনের উপরে করতে হবে। ক্লিয়ার কাট কেউ কিছু বলতে পারবে না, একজন এক এক রকমভাবে ভাববে, এবং নোটে কিন্তু সেটা লিখতে হবে। কীভাবে লিখতে হবে সেটা করার জন্য, সেটা দেখানোর জন্যই আমরা এই অঙ্কটা আজকে চয়েস করেছি। এখানে কি দাঁড়াচ্ছে, গুড সেন্ট অন কনসাইনমেন্ট 2500 টাকা, তার মানে কেউ না কেউ আমাকে গুড সেন্ট করেছে, আমি এখানে কনসাইনি হয়ে গেছি, আমার যেটা ধারণা বলে মনে হচ্ছে, আমরা সেই হিসেবে করছি। প্রফিট অন কনসাইনমেন্ট 500 টাকা, তার মানে এই দুটো আমার কিন্তু দায়। অ্যাপ্রেন্টিসশিপ ঠিক আছে, প্রভিশন ব্যাড ডেট ঠিক আছে, বাকিগুলো ঠিক আছে। এবার দেখা যাক আমরা কীভাবে আস্তে আস্তে করতে শুরু করি। প্রথমে যে হেডটা আছে সেটা হচ্ছে পারচেসে স্টার মারা আছে, মানে আমার এখানে অ্যাডজাস্টমেন্ট আছে, তাহলে 30,000 টাকাটা আমি ইনারে লিখছি। প্রথমে তো ওপেনিং স্টক হবে, ওপেনিং স্টকের জায়গাটা রাখি, টু পারচেস। আমরা জানি এটার একটা অ্যাডজাস্টমেন্ট আছে, আমি স্টার্ট মেরেছি মানে দেখতে পেয়েছি। এইবার এটা হচ্ছে সেলস রেজার্ভ ব্যালেন্স 15,200, এখানেও স্টার মারা আছে, তার মানে কি হচ্ছে, এটা আমার প্রথমে হচ্ছে এটা সানড্রি ডেটর্স, তার মানে ব্যালেন্স শিটে যাবে। এই যে আমাদের ব্যালেন্স শিটে সানড্রি ডেটর্সে সব থেকে বেশি অ্যাডজাস্টমেন্ট থাকে, আমরা এটা মোটামুটি মাঝখানে এখানে লিখি। $15,200 টাকা, তাই সম্ভবত দেখেছিলাম, এই যে 15,200 টাকা, তাহলে এই এন্ট্রিটা আমার করা হলো। এরপরে বলছে রিটার্ন ইনওয়ার্ড মানে ভেতর দিকে আসছে এবং ডেবিটে আসছে, তার মানে সেল করেছিলাম সেটা, তার মানে রিটার্ন ইনওয়ার্ড আমাদের দিকে ঘুরে এসছে 1,000 টাকা। তাহলে আমি কোথায় যাবে, ট্রেডিং অ্যাকাউন্টে সেলস থেকে কমবে, প্রথমে সেলসটা তাহলে লিখে নিই, সেলসের অ্যামাউন্ট এখানে বসাতে হবে, লেস হবে হচ্ছে রিটার্ন ইনওয়ার্ড 1,000 টাকা, আমার ফিগারটা আউটারে যাবে। রিটার্ন ইনওয়ার্ডের পরে ডিসকাউন্ট অ্যালাউড 1,000 টাকা, পিএল এর ফিগার। এইখানে একটা ডিসকাউন্ট অ্যালাউড নিয়ে একটা মনে হয় আছে, এখানে একটা অ্যাডজাস্টমেন্ট আছে, এই 1,000 টাকা 1,200 টাকা, এইখানে এটাতেও একটা অ্যাডজাস্টমেন্ট আছে, তার মানে এটাকে আমরা ইনারে লিখবো, হঠাৎ করেই মনে পড়লো জিনিসটা। ডিসকাউন্ট অ্যালাউড, এইখানে 1,000 টাকাটাকে আমি ইনারে লিখলাম। বিল্ডিংসে 22,000 টাকা, তাহলে বিল্ডিংটা অ্যাসেট, আমরা বিল্ডিংয়ের কাছে চলে গেলাম। $22,000 আমি আউটারে দিয়ে দিলাম,
কারণ এটার পরে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই আমরা দেখতে পাচ্ছি। এইবার আর একটা ফিগার, ডেপ্রিসিয়েশন অন বিল্ডিংয়ে 1000 টাকা। তাহলে ডেপ্রিসিয়েশন তো আমরা সাধারণত অ্যাডজাস্টমেন্টে থাকে, কিন্তু এখানে ট্রায়াল ব্যালেন্সের মধ্যে ডেপ্রিসিয়েশন চলে এসছে, মানে এখানে কিন্তু আর দুই দিকে যাবে না, অর্থাৎ আমরা ডেপ্রিসিয়েশন কিন্তু বিল্ডিং থেকে আর বাদ দিতে পারবো না, বিল্ডিংয়ে বাদ দিয়েই এই ডেপ্রিসিয়েশন বাদ দিয়েই এই 22,000 টাকা হয়েছে। ঠিক আছে, তাহলে ডেপ্রিসিয়েশন কোথায় যাবে? শুধুমাত্র প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। এই যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট টু, এখানে একটা অ্যাডজাস্টমেন্ট হবে, টু ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং। আমি ছোট ছোট করে লিখছি, এটা কিন্তু মানে পরীক্ষার হলে কিন্তু বড় করে লিখতে হবে। 1000 টাকা এই ডেপ্রিসিয়েশন বিল্ডিং হয়ে গেল। এরপরের একটা কনফিউজিং টেক্সট আছে, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্সটা যেহেতু আগের বছরের যেটা ইনকাম তার উপরে আমাকে ইনকাম ট্যাক্স দিতে হয়, সুতরাং এই ইনকাম ট্যাক্সটা দুটো মানে সঠিক পদ্ধতি যদি বলা যায় তাহলে হচ্ছে একবার প্রফিট অ্যান্ড লস বের করতে হবে, বের করবার পরে ইনকাম ট্যাক্স বলে লিখে প্রফিট বিফোর ট্যাক্স বেরোবে, তারপর ইনকাম ট্যাক্সটা লিখে প্রফিট আফটার ট্যাক্স বেরোবে। ঠিক আছে, আমরা যদি সেটা করি তাহলে কি করতে হবে? তো আমি ইনকাম ট্যাক্সটাকে একদম লাস্টে লিখছি, কারণ তার আগে একটা প্রফিট বার করতে হবে, তারপর একটা ইনকাম ট্যাক্স। কত টাকা ইনকাম ট্যাক্স? 1000 টাকা। এই ধরনের ট্রিক্সগুলো আছে, সেই জন্যই এই অঙ্কটাকে আমরা চয়েস করেছি। এরপরে বলছে ওয়েজেস 2000 টাকা। 2000 টাকা ওয়েজেস যখন, তাহলে এখানে একটা পারচেসেও আমার একটা ইয়ে আছে, অ্যাডজাস্টমেন্ট আছে ইনারে লেখা, তার মানে টু ওয়েজেস বলে আমি একটু নিচে লিখলাম, ওয়েজেস নিচে লিখলাম, ওয়েজেসে কোনো আমার অ্যাডজাস্টমেন্ট নেই, আমি যার জন্য এটাকে ডাইরেক্ট আউটারে দিয়ে দিলাম। তারপরে বলছে স্যালারিজ 3000 টাকা এবং এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, ভালো কথা, ডেপ্রিসিয়েশনে কিছু নেই, তাহলে এখানে আমি স্যালারিজ কথাটা লিখতে পারি 3000 টাকা। এরপরে কি আসছে? কনসাইনমেন্ট স্টক 31, এইটা অ্যাকচুয়াল এই মুহূর্তে যদি আমরা করতে চাই তাহলে এটা কিন্তু অ্যাসেট হিসাবে দেখাচ্ছে, অ্যাসেট হিসাবে থাকবে, এইটা আমি আপাতত বাদ রাখলাম, কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম। এরপরে আসছে স্টক 1/4/24 10,000 টাকা, ওপেনিং স্টক দিয়ে দিচ্ছি, ওপেনিং স্টক লিখেই রেখেছিলাম, 10,000 টাকা লিখে দিলাম। ট্রেড এক্সপেন্সেস 2000 টাকা, কোনো অসুবিধা নেই, ট্রেড এক্সপেন্সেস 2000 টাকা বসালাম। ইন্স্যুরেন্স 200 টাকা, অসুবিধা নেই, অ্যাডজাস্টমেন্টও নেই। আউটারে বসিয়ে দিলাম। ক্যাশ ইন হ্যান্ডের ব্যাংক 6300 টাকা, তাহলে এটা ব্যালেন্স শিটে চলে যাবে, একদম লাস্টে রাখি কারণ এটার পরে অ্যাডজাস্টমেন্ট থাকে না, সব থেকে কারেন্ট অ্যাসেট লাস্টে রাখবো। ক্যাশ অ্যাট ব্যাংক অ্যান্ড হ্যান্ড 6300। আচ্ছা, এইটা হলো ডিপোজিট, এই যে এখানে স্টার আছে, কারণ এটা ডিপোজিট উইথ সজল, এটাকে আমরা দিয়ে দিই, এটাকে ইনারে রাখতে হবে। তাহলে ডিপোজিট উইথ সজল, ডিপোজিট যখন সজলের কাছে করা আছে তাহলে আমরা এখানে ডিপোজিট উইথ সজল লিখলাম, 2000 টাকা লিখলাম। আচ্ছা, এইবার আমার গেল ডেবিট সাইডটা। ক্রেডিট সাইড এবার আসি। সেলস 50,000 টাকা, ট্রেডিং অ্যাকাউন্টে যাবে, 50,000 লেখা হলো। পারচেস লেজার ব্যালেন্স 12,200 টাকা। এই পারচেস লেজার ব্যালেন্স মানে তার মানে কি? সেলস লেজার ব্যালেন্স মানে যদি ডেটর্স হয়, পারচেস লেজার ব্যালেন্স মানে ক্রেডিটর্স, তাহলে এখানে 12,200 টাকা আমরা ব্যালেন্স শিটে যাই এবং ক্রেডিটর্স 12,200 টাকা আমি আউটারেই ডাইরেক্ট লিখলাম, যদি কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে তখন আবার ঠিক করে নিতে হবে। এবার কি আসছে? রিটার্ন আউটওয়ার্ড, মানে আমার ফেরত গেছে পারচেস থেকে, তাহলে রিটার্ন হবে লেস
রিটার্ন আউটওয়ার্ড 1200 টাকা, তাহলে থাকছে 28,200 টাকা। এখনও কিন্তু শেষ হয়নি, অ্যাডজাস্টমেন্ট আরও আছে। ডিসকাউন্ট রিসিভ 300 টাকা। বাই গ্রস প্রফিটটা লিখে রাখি, এবার বাই ডিসকাউন্ট রিসিপ্ট, টাকা। এই যে ডিসকাউন্ট রিসিপ্ট 300 টাকা হয়েছে। তারপরেরটা আসছে ক্যাপিটাল 26,600 টাকা। ক্যাপিটাল লাইবিলিটি ফিগার ব্যালেন্স শিটে ক্যাপিটাল 26,600 টাকা। ইনারে লিখলাম, অ্যাড নেট প্রফিটটা হবে, তাই আমি নেট প্রফিটের জায়গাটা ফাঁকা রাখলাম, একটা দাগ দিয়ে রাখলাম। এইটুকু কাজ করে রাখতে হয়, ভুলে গিয়ে যদি কোনো কিছু লিখে না ফেলি তাই। এরপরে বলছে সাসপেন্স এবং সেখানে স্টার দেওয়া আছে, তাহলে সাসপেন্স আমি লাইবিলিটিতে রাখবো এবং ইনারে রাখবো। 1000 কিছু অ্যাডজাস্টমেন্ট এক্ষেত্রে আছে। এরপরে কি দেখাচ্ছে, গুডস সেন্ট অন কনসাইনমেন্ট আর প্রফিট অন কনসাইনমেন্ট, এই দুটো এবার জায়গা শুরু হলো। গুডস সেন্ট অন কনসাইনমেন্ট যখন আমার ক্রেডিটে আছে, তার মানে এটা আমার কাছে একটা দায়, অর্থাৎ এই পরিমাণ কনসাইনর আমাকে গুডস পাঠিয়েছিল বিক্রি করবার জন্য। আচ্ছা, তাহলে কি হলো, আমি এই জন্যই ওয়ার্কিংসটা করে রেখেছি। ওয়ার্কিংস নম্বর 1, 1 নম্বর ওয়ার্কিংস কি হচ্ছে, গুডস সেন্ট অন কনসাইনমেন্ট হলো 2,500 টাকা, এটা আমার দায় ছিল। এরপরে কি আসছে জিনিসটা, এরপরে বলছে প্রফিট অন কনসাইনমেন্ট, প্রফিটও হয়েছে 500 টাকা। তাহলে কি হচ্ছে, গুডস যা পাঠিয়েছে প্রফিটটা তো অ্যাড হবে, অ্যাড প্রফিট অন কনসাইনমেন্ট 500 টাকা, তাহলে টোটাল আমার হলো 3,000 টাকা। এইবার আমি এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন মেরে গেছিলাম, এটাকে এখন টিক মারলাম। কনসাইনমেন্ট স্টক যেটা আছে 31/3/600 টাকা, এইটাও আমার তো কিছু নয়, অর্থাৎ এটা হচ্ছে এই যে যার বিজনেস তার এটা কিন্তু কোনো মানে আইটেম নয়। তাহলে কি হলো, এই 600 টাকাটা কনসাইনমেন্টের স্টক, তার আলাদা একটা বিজনেস আছে সেখানকার স্টক, সুতরাং এটা তাহলে আমাকে সেল বার করতে হবে। তাহলে কি হচ্ছে, লেস কনসাইনমেন্ট স্টক, একত্রিশ 12/24 600 টাকা। এই যে বিয়োগ করলে যেটা দাঁড়াচ্ছে, তাহলে এইটা কি হচ্ছে, এটা অ্যাকচুয়ালি সেল অফ কনসাইনমেন্ট। এই যে সেল অফ কনসাইনমেন্ট, এই যে 2400 টাকা, এইটা কি, এই যে যেটা আমি সেল করেছি কনসাইনমেন্টের হয়ে, সেটা তাহলে আমাকে ফেরত দিতে হবে কনসাইনরের কাছে। এইটা পেয়েবল টু কনসাইনর, পেয়েবল টু কনসাইনর 2400 টাকা। ঠিক আছে, এখানে একটা কোশ্চেন আসতে পারে যে এখানে তাহলে কমিশন কোথায়, তাদের সাথে কি কন্ডিশনে ছিল সেটা জানা যাচ্ছে না, সেজন্য বলা যাচ্ছে না। আর এখানে একটা কমিশন বলে আছেও 800 টাকা, তাহলে আমরা ধরতে পারি 800 টাকাটাই হয়তো সেই কমিশন, ফলে এখানে কমিশনের জায়গাটা বাদ থাকলো। এইবার তাহলে কি দাঁড়াচ্ছে, আমার এই যে 3টে অ্যাডজাস্টমেন্ট, এটাই সব থেকে কঠিন জায়গা ছিল। এই গুডস কনসাইনমেন্ট, এই যে গুডস সেন্ট অন কনসাইনমেন্ট, এটা আর এটা মিলে আমার এখন লাইবিলিটি একটা দাঁড়াচ্ছে যে পেয়েবল টু কনসাইনর কত টাকা, 2400 টাকা। এটা কোথায় করেছি না, ওয়ার্কিং নোট 01-এ করেছি, আমি এখানে ডিনোট করে দিলাম। আচ্ছা, তাহলে কি হলো, এই পেয়েবল টু কনসাইনর 2400 টাকা এই পর্যন্ত আমার হয়েছে। এরপরে যেটা আসছে, অ্যাপ্রেন্টিসশিপের জন্য প্রিমিয়াম 1200 টাকা, এটা আমাদের ইনকাম, কিন্তু এখানে ফর দ্য ইয়ার এন্ডিং 31/3/25, কিন্তু এটাতে আবার
কেটে দিয়েছে 31/12 থেকে 31/3/25, মানে হচ্ছে 3 মাসের এক্সট্রা দেওয়া আছে, তাই তো? যে বছরটা 3 মাসের এক্সট্রা, তাহলে এটা আমার ইনকামে আসবে, কিন্তু ইনকামে আসলেও এই পুরো পার্টটা ইনকামে আসবে না। তাহলে টু অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম, অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়ামে 1200 টাকা গুণিত এইটা, তাহলে 9/12 হবে, কারণ হচ্ছে 900 টাকা, কারণ হচ্ছে এই 3 মাসের এক্সট্রা দেওয়া আছে 12 মাসের মধ্যে, তাহলে এটাকে 900 টাকা ধরলাম। আর তাহলে এই 900 টাকাটা আমার ইনকাম, আর যে 300 টাকাটা সেটা তাহলে আমার অ্যাসেট সাইডে না পেয়ে গেছি, তার মানে লাইবিলিটি সাইডে পড়ে থাকলো। তাহলে প্রিমিয়াম 300 টাকা, 1200 মাইনাস 900 সমান 300 টাকা। আচ্ছা, এইটা আমার অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম হলো। প্রভিশন ফর ব্যাড ডেপ্ট আছে 1000 টাকা, কিন্তু এখানে মেনটেন প্রভিশন করতে বলেছে, তার মানে এটাও আমার একটা স্টার চিহ্ন থাকতো, তাহলে প্রভিশন ফর ব্যাড ডেপ্টটা 1000 টাকা হবে। তাহলে এটাকে আমার ইনকামে হিসাবে এই মুহূর্তে রাখি, যেহেতু ক্রেডিটে আছে, কিন্তু এটা প্রভিশন ফর ডেপ্ট কিন্তু ক্রেডিটে আছে, তার মানে হয় এটা লাইবিলিটি বা ইনকাম। লাইবিলিটিতে আপাতত রাখছি না, কারণ সেটা মেনটেন করতে বলেছে। তাহলে কি হচ্ছে, প্রভিশন ফর ব্যাড ডেপ্ট কত টাকা আছে? 1000 টাকা। 1000 টাকা আমি ইনারে রাখলাম। কমিশন রিসিভড, কমিশনটা আমার কমিশন পেয়েছি, ধরে নিচ্ছি এটাই সেই আমার কি বলে কনসাইনমেন্ট করার জন্য কমিশন, 800 টাকা। তাহলে আমার কি হলো, ট্রায়াল ব্যালেন্সটা আমার কিন্তু তোলা হলো, ট্রায়াল ব্যালেন্স অনুসারে আমার ট্রেডিং প্রফিট অ্যান্ড লস তৈরি হলো। এবার অ্যাডজাস্টমেন্টগুলো, স্টক বলছে 31/12-তে 10,000 টাকা আছে, খুব সুন্দর জিনিস। বাই ক্লোজিং স্টক 10,000 টাকা। এই 10,000 টাকা দিলে আমাকে এবার এখানেও 10,000 টাকা দিতে হবে। টাকা। তারপরে বলছে স্টক ভ্যালুড রুপিস 2000 ওয়াজ ডিস্ট্রয়েড বাই ফায়ার, তার মানে এটা কি হলো, ডিস্ট্রয় হয়ে গেছে ফায়ারে, তার মানে 25/12/2024। ভালো কথা। ফর হুইচ ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাডমিটেড এ ক্লেম অফ রুপিস 1200 অনলি, তার মানে এটা অ্যাবনর্মাল লস হয়েছে। তাহলে অ্যাবনর্মাল লস যদি হয়, তার মানে স্টকে তো সেটা নেই, তাহলে কি হলো কেসটা, তার মানে অকারণ আমার পুড়ে গেল অথচ ট্রেডিংয়ে লস হয়ে যাবে, সেটা তো হতে পারে না। তাহলে বাই অ্যাবনর্মাল লস, অ্যাবনর্মাল লস তাহলে কত আছে, কত টাকা জানো, 2000 টাকা। এই 2000 টাকা আমি অ্যাবনর্মাল লসে দিলাম ট্রেডিংয়ের ইনকামে, আর এইখানে গিয়ে কী হবে, অ্যাবনর্মাল লস কিছুই না, জাস্ট ট্রেডিং থেকে ট্রেডিংয়ে প্রফিট করিয়ে ট্রেডিংয়ে অকারণ একটা এই ক্লোজিং স্টকের ভ্যালুটা কমে যাওয়ার কারণে ট্রেডিংয়ে অকারণ একটা লস চলে আসতো, সেই লসটা ট্রেডিংয়ে না দিয়ে জাস্ট প্রফিট অ্যান্ড লসে আনছি, আর কিচ্ছুই নেই। অ্যাবনর্মাল লস মানে এটা। এবার কি বলছে যে ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেম অ্যাডমিট করেছে 1200 টাকা অনলি, তাহলে আমি ক্লেম কত পাবো, ইন্স্যুরেন্স ক্লেম প্রফিট অ্যান্ড লসে ইন্স্যুরেন্স ক্লেম পাবো, মানে ইনকাম। অটোমেটিক্যালি আমার 800 টাকা লসে চার্জ হলো, অ্যাবনর্মাল লস 2000 টাকা, আর ইন্স্যুরেন্স ক্লেম পাবো 1200 টাকা। তাহলে পাবো, এটা এখনও পাওয়া যায়নি, তাহলে ব্যালেন্স শিটে আমার ইন্স্যুরেন্স ক্লেম রিসিভেবল হলো কত জানো, 1200 টাকা। এই 1200 টাকা, তারপরে অ্যাডজাস্টমেন্টটা দেখি, এটা আমার হয়ে গেল। ডিপোজিট উইথ সজল, ওই যে সজলের কাছে ডিপোজিটের যে কথাটা ছিল, এই যে এখানে কি বলছে, ওয়াজ রিয়েলাইজ, যেটা পাওয়াও গেছে,
টুগেদার উইথ ইন্টারেস্টের সহ পাওয়া গেছে 10% পার অ্যানাম ফর 6 মাস। তারপরে এই টাকাটা কিন্তু যেটা পড়ে আছে ডিপোজিট উইথ সজল সেটা কিন্তু আর নেই, বর্তমানে টাকাটা পাওয়া গেছে, শুধু পাওয়া গেছে তাই নয়, এটা 10% ইন্টারেস্ট সহ পাওয়া গেছে, তার মানে খাতা কলমে এখনও আসেনি। পরের অংশটুকু পড়ি, অ্যান্ড ডিপোজিটেড দ্য সেম ইন্টু ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট। এই যে টাকাটা আবার ইন্টারেস্ট সহ পাওয়া গেছে সেটা আবার ফিক্সড ডিপোজিটেও ডিপোজিট করা হয়েছে। কি বলছে, উইথ ব্যাঙ্ক অফ বার্ডওয়ান ব্যাঙ্কে জমা করা হয়েছে অ্যাজ অন 1/10/2024, বিয়ারিং ইন্টারেস্ট 6% পার অ্যানাম, বাট নো এন্ট্রি হ্যাড সিন্স বিন মেড। একটা এন্ট্রিও দেওয়া হয়নি, এতগুলো ঘটনা ঘটে গেছে। আমাকে এবার একটা একটা করে করতে হবে। আবার আমাদেরকে এটার জন্য ওয়ার্কিংসে 2তে আমাদের যাওয়া ভালো। তাহলে আমি এখানে লিখছি ওয়ার্কিংস 02, নম্বরটা দিতে ভুলে গেলাম। এবার কি হলো, তাহলে কি বলছে, ডিপোজিটেড উইথ সজল, DPOSITED, ডিপোজিটেড উইথ সজল, কত টাকা ছিল, 2000 টাকা। ইন্টারেস্ট অ্যাট এ রেট অফ 10% ফর 6 মান্থস, কত হবে, 2000 গুণিত 10/100 গুণিত 1/2 সমান 100 টাকা। তাহলে এই যে টোটালটা রিসিভ হয়েছে, টোটাল অ্যামাউন্ট রিসিভড 2100 টাকা। এইটুকু আগে করি, তারপরে ফিক্সড ডিপোজিটের অংশটা করছি। এইটুকু করতে গেলে আমাকে কি করতে হবে, তাহলে এই যে আমি ব্যালেন্স শিট বানাচ্ছিলাম, ব্যালেন্স শিটে ডিপোজিটরি সজলের বলে রেখে দিয়েছিলাম ইন্স্যুরেন্স, এই যে ডিপোজিট উইথ সজল যেটা করেছিলাম সেটা তো আর নেই, লেস অ্যামাউন্ট কালেক্টেড, 2000 টাকায় কালেকশন হয়েছে, 100 টাকা যেটা এক্সট্রা কালেকশন হয়েছে সেটা তো সে তো ইন্টারেস্ট দিয়েছে, প্রিন্সিপাল তো এটা নয়, তাহলে সেখানে গেল নীল। এইবার যেটা আমি 100 টাকা এক্সট্রা কালেকশন করেছি সেটা তাহলে কোথায় যাবে, সেটা যাবে হচ্ছে আমার এই যে প্রফিট অ্যান্ড লসে, ওটা তো আমার প্রফিট, ইন্টারেস্ট অন ডিপোজিট উইথ সজল, এটা হবে তাহলে কত টাকা, 100 টাকা। আচ্ছা, এরপরে এবার পরের পার্টটা করতে হবে। কি বলছে, এই যে পুরো টাকাটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা হয়েছে ব্যাংক অফ বার্ডওয়ানে, ব্যাংকে যদি ফিক্সড ডিপোজিট করা হয় তাহলে কি হবে, এখানে একটা এফডি তৈরি হবে, ফিক্সড ডিপোজিট, বার্ডওয়ান ব্যাংক, কত টাকা, 2100 টাকা। তাহলে 2100 টাকার হিসেবটা আমাদের মিলল। এইবার কি করতে হবে, এবার কি হলো আমার, কি বলছে, এটার উপরে আবার বলছে 6% পার অ্যানামে আমার ইন্টারেস্ট আছে, সেটা হচ্ছে 1/10/2024, মানে 10, 11, 12 3 মাসের। তাহলে সেটাকেও আমাকে ওয়ার্কিংসে করতে হবে। এই যে এখানে ইন্টারেস্ট রিসিভেবল অন এফডি, এটাই হচ্ছে অ্যামাউন্ট অফ এফডি, এটা এফডি। ইন্টারেস্ট রিসিভেবল কত হবে, 2100 গুণিত 6/100 ইন্টু 3 মাসের জন্য 3/12, এটা আমাকে ক্যালকুলেটরে ফেলি, এটা হচ্ছে 2100 ইন্টু 6% মানে 126 টাকা, ডিভাইডেড বাই 12 ইন্টু 3 মানে হচ্ছে 31 টাকা 50 পয়সা, তাহলে হচ্ছে 31 টাকা 50 পয়সা। তাহলে এটা ইন্টারেস্ট রিসিভেবল যখন তখন তাহলে ইন্টারেস্ট রিসিভেবল এখানে করে দিই, অন এফডি 31 টাকা 50 পয়সা। এই যে ইন্টারেস্ট পাওয়া গেল, তার মানে এটা আমার ইনকাম, ইন্টারেস্ট অন
এফডি 31 টাকা 50 পয়সা। এই হলো একটা এন্ট্রি। তাহলে এই এন্ট্রিটা আমার হলো। আউট অফ 4 নাম্বারটা দেখি, আউট অফ পারচেস গুডস রুপিস 2000 টাকা ওয়াজ ডিস্ট্রিবিউটেড অ্যাজ অ্যাডভার্টাইজমেন্ট পারপাস। তার মানে আমার যেটা অ্যাডভার্টাইজমেন্ট পারপাসের জন্য যদি আমি গুডস কিনে নিয়ে আসি তাহলে সেটা নিশ্চয়ই আমার পারচেস হবে না। এই রে ওয়েজেসটাকে একটু নামিয়ে দিই, এটা টু ওয়েজেস। তাহলে লেস অ্যাডভার্টাইজমেন্ট পারপাস এক্সপেন্সেস কত টাকা বলেছে? 2000 টাকা। তাহলে আমার এখানে গেল 26,200 টাকা। 26,200 টাকা। তাহলে এই যে আমি তো ট্রেডিং থেকে বাদ দিয়ে দিলাম, পারচেস থেকে তো বাদ দিয়ে দিলাম, তাহলে এটা যুক্ত হবে কোথায়? যুক্ত হবে হচ্ছে তাহলে প্রফিট অ্যান্ড লসে। টু ADVERTISEMENT অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস 2000 টাকা। আচ্ছা, এরপরের অ্যাডজাস্টমেন্টটা দেখি। সাসপেন্স অ্যাকাউন্ট কি বলছে? সাসপেন্স অ্যাকাউন্ট রিপ্রেজেন্টস এ চেক রিসিভ ফ্রম সুবীর এ কাস্টমার। একটা কাস্টমার ছিল যার কাছ থেকে চেক পাওয়া গেছিলো ইন সেটেলমেন্ট অফ রুপিস 1200 টাকা ইন ডিউ টু হিম। তাহলে 1000 টাকা পাওয়া গেল, সাসপেন্স অ্যাকাউন্টে পড়েছিল 1000 টাকা। সেটা আবার বলছে যে সেটেলমেন্ট হয়েছে 1200 টাকার সেটেলমেন্ট হিসাবে আমার ওই 1000 টাকা পাওয়া গেছে। তার মানে 200 টাকা হয়ে গেল তার আমার ডিসকাউন্ট অ্যালাউড। দ্য চেক ওয়াজ ডিউলি ডিপোজিটেড টু ব্যাঙ্ক। চেকটা ডিপোজিট টু ব্যাঙ্ক করা হয়ে গেছে এবং ক্রেডিটেড টু ব্যাঙ্ক, ব্যাঙ্কে ক্রেডিটও করা হয়ে গেছে। জাস্ট শুধু আমার এই 1000 টাকাটা পাওয়া গেছে। তাহলে কি সানডি ডেটর্সের টাকা পাওয়া গেছে। লেস কালেকশন কত টাকার এগেনস্টে কালেকশন হলো? ডেটর্স ছিল 1200 টাকা, হাত দিয়েছে 1000 টাকা। তাহলে আমি এখানে কি করলাম? 1200 টাকায় বাদ দিলাম। আর আমার ডিসকাউন্ট অ্যালাউড তাহলে কত হলো? এই যে ডিসকাউন্ট অ্যালাউড, এখানে অ্যাড নিউ ডিসকাউন্ট কত টাকা? 1200 মাইনাস 1000, তার মানে 200 টাকা। আবার নতুন করে 200 টাকা ডিসকাউন্ট দিলাম। তাহলে আউটারে গেল 1200 টাকা। আচ্ছা, এই অ্যাডজাস্টমেন্টটা হলো। আর বাকি তো বলছে চেক জমাও পড়ে গেছে, হয়েও গেছে, তাহলে আমার আর দরকার নেই। মেনটেন প্রভিশন অফ ব্যাড ডেট অ্যাট 5% অন ডেটর্স। তাহলে ডেটর্সের উপরে 5% হারে আমাকে ব্যাড ডেট ফেলতে হবে এই মুহূর্তে। তাহলে আমার দেখা যাক ব্যাড ডেট কত আছে, এই ডেটর্স কত আছে। এইটা 14,000 টাকা। তাহলে 14,000 ইন্টু 5%, এই যে 700 টাকা, এটা তাহলে আমার নতুন করে ব্যাড ডেট। তাহলে লেস ব্যাড ডেট প্রভিশন 700 টাকা। তাহলে আমার হলো 13,300 টাকা। এই যে প্রভিশন ব্যাড ডেট আমাকে মেনটেন করতে বলেছিল, তার মানে কি হচ্ছে? আমি এখানে এই যে প্রভিশন ফর ব্যাড ডেট ছিল, কোথায় গেল প্রভিশন ফর ব্যাড ডেটটা? এই যে 1000 টাকা। এই যে প্রভিশন ফর ব্যাড ডেট ছিল 1000 টাকা, আমরা ইনারে লিখেছিলাম। লেস তাহলে কি হলো? নিউ প্রভিশন কত টাকা? 700 টাকা। তাহলে আলটিমেটলি আমার গিয়ে দাঁড়ালো 300 টাকা। ঠিক আছে, এই জন্যই এটাকে আমরা ইনারে রেখেছিলাম। আচ্ছা, আর একটা কী বলেছে? প্রভিশন ফর ডিসকাউন্ট হচ্ছে 2%। তাহলে এটা কিন্তু আমরা, এটা সিস্টেমটা কি, যেটা ব্যালেন্স থাকলো তার উপরেই কিন্তু আমরা করবো। অর্থাৎ এই 14,000 টাকা তখন আমরা দেখবো না, 13,300 দাঁড়িয়ে গেছে যেহেতু প্রভিশন, তার উপরেই কিন্তু আমরা ডিসকাউন্টটা দেবো। সবসময় তাই করতে হয়। লেস ডিসকাউন্টটা দেখে নিই। 13,300 ইন্টু 2% মানে 266 টাকা। তাহলে গেল 266 টাকা। এটা মাইনাস করলে দাঁড়ায় 13,034 টাকা। 13,034 টাকা। আর 266 টাকাটা তাহলে ডিসকাউন্ট আবার নতুন করে পড়েছে। তাহলে আমার এখানে আমি তাহলে ডিসকাউন্টটা এখানে তো আর জায়গাও নেই, এখানে আমি নতুন করে দিলাম প্রভিশন ফর ডিসকাউন্ট 266 টাকা। এই হয়ে গেল আমার
টোটাল অঙ্ক। এবার দেখা যাক যোগ বিয়োগটা মেলে কিনা। আমরা এবার যোগটা করে নিই। প্রথমে ইনার থেকে আউটারগুলো দেখে নিই। এটা 49,000 হবে, আর তো কিছু নেই। 49 2 51 আর 10 61,000। 49,000 প্লাস 2,000 প্লাস 10,000 ইকুয়াল টু 61,000 মাইনাস 10,000 মাইনাস 26,200 মাইনাস 26,008। এখানে 800, তো ওই 8 আমি হঠাৎ করে খেয়াল করলাম কীরকম হবে, 200 কেন হচ্ছে? 200 টাকা তো বাদ দেওয়া হয়েছে। আবার এটা কেটে দিই। 61,000 মাইনাস 10,000 মাইনাস 26,800 মাইনাস 2,000, এই করলে 22,200 টাকা আমার গ্রস প্রফিট আসছে। গ্রস প্রফিট 22,200 টাকা। এটা ট্রান্সফার্ড টু P&L অ্যাকাউন্ট। আমরা এটাকে ট্রান্সফার করছি PL অ্যাকাউন্টে। PL অ্যাকাউন্টে আমি তাহলে ট্রান্সফার করে নিয়ে আসি 22,200। এখানে লিখতে হয় ট্রান্সফার্ড ফ্রম ট্রেডিং অ্যাকাউন্ট। এগুলো পরীক্ষার হলে একটু সুন্দর করে লিখে টিকে নিতে হবে। এখানে দেখে নিই ইনার আউটারগুলো সব ঠিক আছে। ইনার আউটার 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 সব আউটার। তাহলে আমার এই 22,200টা ধরাই আছে, প্লাস 300 প্লাস 900 প্লাস 300 প্লাস 100 প্লাস 800 প্লাস 1200 প্লাস 31 টাকা 50 পয়সা। এই আর এক ঝামেলা হয়েছে, দিলে আমার দাঁড়াবে কত? দাঁড়াচ্ছে 25,831 টাকা 50 পয়সা। এটাকে এদিকে নিয়ে যাই, 25,831 টাকা 50 পয়সা। এবার এটা যদি আমরা এর মধ্যে তো আর বিফোর ট্যাক্স আফটার ট্যাক্স আছে। ইনকাম ট্যাক্সটা তাহলে বিফোর ট্যাক্স আফটার ট্যাক্স করছি না, এই জাস্ট একটা 1,000 টাকা আফটার ট্যাক্সে 1,000 টাকা কমে যাবে, এইটুকুই জাস্ট, আর কিছু না। এটা জায়গাওটা কমে গেছে। এটা মাইনাস আমরা 1200 মাইনাস 1,000 মাইনাস 3,000 মাইনাস 2,000 মাইনাস 200 মাইনাস 2,000 মাইনাস 2,000 মাইনাস 266 মাইনাস এইটা হচ্ছে এই পর্যন্ত যেটা দাঁড়ালো 14,165। এটা হলো প্রফিট বিফোর ট্যাক্স, আর আমি এই মাইনাসটা করে দিচ্ছি, তার মানে এটা বেরোবে প্রফিট আফটার ট্যাক্স। এইটুকুই জিনিস, আর কিছু না। তাহলে হচ্ছে 13,165 টাকা 50 পয়সা টু নেট প্রফিট আফটার ট্যাক্স ট্রান্সফার্ড টু ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে ট্রান্সফার হবে 13,165 টাকা 50 পয়সা। এই পার্টটুকু আমার হয়ে গেল। এইবার ক্যাপিটাল এর সাথে অ্যাড নেট প্রফিটটা ছিল, তাহলে কত হবে? 13,165 টাকা 50 পয়সা প্লাস 26,600 হলো 39,765 টাকা 50 পয়সা। আচ্ছা, এইটার সাসপেন্সে লেস অ্যাডজাস্টেড 1000, সাসপেন্সে গেছিল নীল, আর এটা 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 সব কটা আউটারে আছে। এটাও ডেটর সজলটা নীল, এটাও গেছে নীল। আচ্ছা, তাহলে এইটা কি দাঁড়ালো? প্লাস 12,200 প্লাস 2,400 প্লাস 300। এইখানে আমার ক্লোজিংয়ে দাঁড়াচ্ছে 54,465 টাকা 50 পয়সা। এই দিকটা এবার যোগটা করে নিই একটু। 22,000 প্লাস 13,034 টাকা প্লাস 2,100 প্লাস 31 টাকা 50 পয়সা প্লাস
1200 প্লাস 10,000 প্লাস 6,300, তাহলে কত দাঁড়ালো? 54,600। 200 টাকার একটা প্রবলেম আসছে। 200 টাকাটা কি কোনো গন্ডগোল করা লিখতে? 200 টাকার এখানে একটা সমস্যা আসছে। আমরা যোগটা আর একবার করি, এইদিকে যোগটা এদিকে যোগটা আর একবার করি। এটা হচ্ছে 39,765 টাকা 50 পয়সা প্লাস 12,200 টাকা প্লাস 2,400 টাকা প্লাস 300 টাকা প্লাস আর কিছু নেই। ও, এখানে যোগেই ভুলটা হয়েছে। এই যে এখানে 54,665 আসছে টাকা 50, 54,665 টাকা 50 পয়সা। এটাও তাহলে 54,665 টাকা 50 পয়সা। এটার ব্যালেন্স শিটটা মিলে গেল। তাহলে ভুল হলে কিন্তু প্রথমেই আমার যেটা ধারণা, দুটো অঙ্ক আমরা করলাম, দুটো অঙ্কতেই কিন্তু এই যোগে ভুল হচ্ছিল, তার জন্যই ব্যালেন্স শিটটা মিলছিল না। তাহলে যোগটা কিন্তু একবার করে চেক, ব্যালেন্স শিট না মিললে অন্তত আর কিছু না চেক করা, ব্যালেন্স শিটের যোগটা চেক করলেই কিন্তু অনেকটা ধরা পড়তে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। আবার পরের দিন অন্য একটা অঙ্ক নিয়ে আমরা বসবো। মানে ফাইনাল অ্যাকাউন্টস তো মোটামুটি করলাম, যত রকমের ট্রিক্স হতে পারে। কনসাইনমেন্ট আর হায়ার পারচেস, এই দুটো খুব ইম্পর্টেন্ট আছে, এই দুটো নিয়ে নেক্সটে আমরা আলোচনা করবো।